আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে গিয়ে প্রিন্সের একটা দুর্দান্ত আপডেট, সিয়াম আহমেদের একটা দুর্দান্ত ছবি এবং রায়হান রাফির একটা একটা না দুইটা পোস্টার তার সিনেমার, এবং আরও একটি বিষয় নিয়ে আলাপ করব যদি সময় থাকে। চলেন আলাপে চলে যাই। দেখেন, বাংলাদেশে যে কয়টা সিনেমা ঈদে রিলিজ হবে সেই কয়টা সিনেমার মধ্যে বিশেষ বিশেষ কয়েকটা সিনেমার প্রতি মানুষের আকর্ষণ থাকে, আগ্রহ থাকে, উচ্ছ্বাস থাকে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে শাকিব খানের সিনেমা। ফার্স্ট অফ অল, যদি প্রথমেই যেটা ধরতে হবে সেটা হচ্ছে শাকিব খানের সিনেমা। সেকেন্ড, ইদানিং রায়হান রাফি হ্যাজ বিকাম গ্রেটেস্ট ডিরেক্টর অফ বাংলা ফিল্ম। রায়হান রাফির সিনেমাও কিন্তু আলাদা একটা মাইলেজ রাখে। তারপরেও রায়হান রাফির সিনেমার কিন্তু কাস্টিংটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। থার্ড, যদি কারো আসে, না, সেকেন্ড আসবে আফরান নিশো, থার্ড আসবে রায়হান রাফি, ফোর্থ যদি কারো আসে তাহলে সিয়াম আহমেদ। আজকে এই কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। এরপরে যদি সময় থেকে আরেকটা বিষয় নিয়ে আলাপ করব। তো আহ, আফরান নিশোকে দিয়ে শুরু করি। ম্যাক্সিমাম সিনেমার ফার্স্ট লুক, পোস্টার, ইভেন মোশন পোস্টার আউট হয়ে গেছে। তার মধ্যে যদি বলি যে শাকিব খানের সিনেমা অন্যতম, প্রিন্সের, কিন্তু দমের কোনো মোশন পোস্টার বা ফার্স্ট লুক বা ফার্স্ট পোস্টার দমের ওইভাবে একটা পোস্টার এসছে, বাট শুটিং শুরু হওয়ার পরে দমের ওইভাবে কোনো পোস্টার আমরা পাই নাই। দম প্রচারণার দিক দিয়ে অনেক দম দিচ্ছে, জানি না শেষ অবধি তারা কতটুকু প্রচারণায় এগিয়ে যাবে। দেখেন, রোজার প্রথম দিকে সবাই আল্লাহ, নামাজ, রোজা এইসব নিয়ে একটু ব্যস্ত থাকে। এই সময় আসলে সিনেমার সংবাদ, তার উপর আবার পলিটিক্যাল নিউজগুলা যেভাবে হাইপ তুলে ফেলছে, বিনোদন নিউজগুলো ওইভাবে আর আসে না মানুষের সামনে। তো সবকিছু মিলিয়ে রোজার প্রথম 10 দিন কেউ প্রচারণা চালাবে না। তারপরেও দেখেন, রায়হান রাফি কিন্তু শুরু করে দিছে রোজার তৃতীয় দিনে। সে তার প্রেসার কুকারের 2টি পোস্টার ড্রপ করছে। রায়হান রাফির প্রত্যেকটা সিনেমার নির্মাণ শৈলী আলাদা, গল্প আলাদা, প্রেজেন্টেশন আলাদা। সো রায়হান রাফির প্রতি মানুষের একটা এক্সপেকটেশন আছে। এখন সেই এক্সপেকটেশনটা সে হিরো ছাড়া কতটুকু অ্যাভেইল করতে পারবে, এটা একটা বিগ কোশ্চেন। বাংলাদেশের নারী কেন্দ্রিক সিনেমায় সেই ম্যাডাম ফুলি আর ময়ূরীর কি জানি নষ্ট নারী, এরকম কি যেন একটা সিনেমা ছিল, নিষিদ্ধ নারী নাকি যেন। তো এই দুইটা সিনেমা ছাড়া বাংলাদেশে নারী কেন্দ্রিক কোনো সিনেমা ওইভাবে খুব বেশি আলোড়ন করতে পারে নাই। আর একটা সিনেমা আছে আমজাদ হোসেনের, গোলাপি এখন ট্রেনে। এই সিনেমাটাও মোটামুটি খুব ভালো ব্যবসা করেছে। মৌসুমী গোলাপি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। তো সবকিছু মিলিয়ে নারী কেন্দ্রিক সিনেমা কিন্তু খুব বেশি একটা আসে নাই বাংলাদেশে, বা আসলেও খুব ভালো যে করেছে তা কিন্তু না। তো রায়হান রাফি খুব সাহস করে 4টা মেয়েকে নিয়ে সিনেমা বানালেন প্রেসার কুকার, এবং গল্পটাও নিলেন একেবারেই রোমান্টিক জনরার বাইরে, অ্যাকশন জনরার বাইরে। ঈদে মানুষ এরকম একটা গল্প একসেপ্ট করবে কতটুকু সেটি নিয়ে যখন সন্দেহ, সেখানে রায়হান রাফি 100% কনফিডেন্ট যে দর্শকের প্রতি তার যেরকম আস্থা আছে, তার উপরে দর্শকেরও নাকি আস্থা আছে। তার কোনো সিনেমা এ পর্যন্ত ফ্লপ হয় নাই, তার প্রেশার কুকারও এবার ফ্লপ করবে না, এই ধরনের স্ট্যাটাসও রায়হান রাফি দিয়েছেন। সিয়াম আহমেদ একটা ছবি তার সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, একেবারে আহ, কিছুটা কেজিএফ এর একটা আমেজ ছবির ভিতর আসলেও, যে গেট আপ, যে কস্টিউম, যে হেয়ার স্টাইল, যে পোস্টার, যে গেস্টার, যে ভাইব তার এই ফটোর মধ্যে নিয়ে এসছে, ছবিটার মধ্যে নিয়ে আসছে, এরকম সিয়াম আহমেদকে আমরা এর আগে দেখি নাই। সিয়াম আহমেদ হ্যাজ
চেঞ্জড হিমসেলফ আ লট। সে তার নিজেকে ভেঙে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে এখন শুধু সিনেমাটা দেখার অপেক্ষা, যে সিনেমায় তাকে দেখতে কেমন লাগবে। স্টিল পিকচারে তো সে উড়ায় দিছে জাস্ট, মানে মন জয় করে নিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তার এই ছবি, এবং এই ছবি আসার পর থেকে অনেক সিয়াম আহমেদের ভক্তরা আশায় বুক বেঁধে আছেন যে তাদের এই সিনেমাটা, রাক্ষস সিনেমাটা, সিয়াম আহমেদের রাক্ষস সিনেমাটা হয়তো প্রিন্সের সঙ্গে সমান তালে লড়বে। সমান তালে লড়বে বলতে এই অর্থে বোঝাচ্ছি, সমান তালে দর্শক টানবে। প্রিন্স যেভাবে দর্শক দেখার জন্য মুখিয়ে থাকবে, রাক্ষসও হয়তো সেভাবেই দর্শক দেখার জন্য মুখিয়ে থাকবে, এবং প্রিন্সকে দর্শক যেভাবে ভালোবাসা দিবে, সাপোর্ট দিবে, রাক্ষসকেও হয়তো ঠিক সেইভাবেই ভালোবাসা এবং সাপোর্ট দিবে। তারপরে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা রাক্ষস, সে কিন্তু প্রথম সিনেমায় ছক্কা, বরবাদ দিয়ে ছক্কা মেরেছে প্রথম সিনেমায়, যদিও সেখানে শাকিব খান একটা বিরাট ফ্যাক্টর। শাকিব খান থাকাতে সেটা ছক্কার অনেক কষ্ট শাকিব খানের উপর দিয়ে গেছে, মেহেদী হাসান হৃদয়ের উপর দিয়ে হয়তো যায় নাই, বা কেউ এটা বিশ্বাসও করবে না। বাট সিয়াম আহমেদকে দিয়ে মেহেদী হাসান হৃদয় যদি ব্লকবাস্টার একটা সিনেমা বের করে নিয়ে আসতে পারে রাক্ষসের মাধ্যমে, তাহলে রায়হান রফির মতো মেহেদী হাসান হৃদয়ের প্রতিও দর্শকের একটা অগাধ বিশ্বাস তৈরি হবে। মেহেদী হাসান হৃদয়ও একটা হিট মেশিনে রূপান্তরিত হবে, তার সিনেমা মানেই হিট, এরকম একটা প্রতিক্রিয়া, এরকম একটা অভিব্যক্তি মানুষের ভেতরে জন্ম নিবে। সিয়াম আহমেদের এই ছবিটা দেখে কোনো অংশেই মনে হচ্ছে না যে বলিউডের কোনো হিরো, কোনো অংশেই মনে হচ্ছে না যে সে বলিউডের কোনো হিরো না, বরঞ্চ সাম এক্সটেন্ট এটা মনে হচ্ছে যে সিয়াম আহমেদ বোধ হয় হলিউডের কোনো সিনেমায় অভিনয় করছেন, এটা তার সেই সিনেমারই কোনো কস্টিউম। সিয়াম আহমেদ তার জীবনে, আমি মনে করি যে এই রাক্ষস সিনেমাটা তার জীবনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। তাণ্ডব সিনেমায় সিয়াম আহমেদ যে ক্যারেক্টারটা করেছে শাকিব খানের লাস্ট মোমেন্টে, আমার মনে হয় রাক্ষস সিনেমাতে মেহেদী হাসান হৃদয় সেই ক্যারেক্টারটাকেই এক্সটেন্ড করেছে রাক্ষস সিনেমার ভিতরে। মানে তাণ্ডব দেখে সিয়াম আহমেদকে আমরা যতটুকু অল্প একটু দেখেছি, 3-4টা সিকোয়েন্সে দেখেছি, যখন সিয়াম আহমেদকে আরো দেখার ইচ্ছা জেগেছে তাণ্ডবের ভিতরে, সিয়াম আহমেদের ওই ক্যারেক্টারটা দেখার পরে আমার মনে হয় মেহেদী হাসান হৃদয় দর্শকদের সেই ডিমান্ডটা রাক্ষসের মাধ্যমে পূরণ করবেন। রাক্ষস সিনেমায় সিয়াম আহমেদ তার সেই বিষয়টাকে একেবারে ফ্রম এ টু জেড সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত ক্যারি করে নিয়ে আসবে। এবার আসি প্রিন্সের ঘটনায়। প্রিন্স এখনো শুটিং শেষ হয় নাই, কিন্তু রাজশাহী রিভারভিউ গ্র্যান্ড সিনেপ্লেক্সে, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে অলরেডি তারা অ্যাডভান্স টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। আপনার থাম্বনেইলে ছবিটা দেখেছেন, 4টা টিকিট, 3টা 7টা, তবে 4টা স্লটে তারা টিকিট বিক্রি করছে 400 টাকার এবং 700 টাকার। ভাই, রাজশাহীতে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে এত আগে শাকিব খানের সিনেমার টিকিট সেল করে দেয়া মানে হচ্ছে গিয়ে তারা সিনেমা রিলিজের আগে, সিনেমার শুটিং শেষ হওয়ার আগে সিনেমার সত্ত্ব কিনে ফেলছে। যদি কিনে নাও থাকে তাহলে বাই হুক অর বাই ক্রুক, অ্যাট এনি কস্ট তারা প্রিন্স সিনেমা কিনে নেবে এবং তাদের হলে, তাদের সিনেপ্লেক্সে তারা এটা চালাবে। ভাই, এটা একটা মেগাস্টারের ইফেক্ট। এটা একজন মেগাস্টার যখন রাজ করে, একজন মেগাস্টারের সিনেমা যখন মার্কেটে আসে, তার আগে এটাই হয়। আরো এরকম আরো কত কিছু যে সামনে ওয়েট করছে আমাদের দেখবার জন্য। শুধুমাত্র আফসোস একটাই যে টিম আবু হায়াত মাহমুদ বা টিম প্রিন্সের পাবলিসিটি প্রপারলি করতে পারলো না। প্রিন্সের মার্কেটিংটা যদি আরো সুন্দর করে, প্রিন্সের প্রচারটা যদি আরো সুন্দর করে করতে পারত, প্রিন্সের প্রমোশনটা যদি আরো দারুণভাবে করতে পারত। দেখেন, খুব বেশি দূরে যেতে হবে না, কলকাতায়
দেবের খাদানের কথাই চিন্তা করেন, এত বড় বড় কাস্টিং, এত বড় বাজেটের সিনেমা, তারা 2 মাস আগে কাজ শেষ করে তারা সিনেমার প্রচার প্রচারণায় নেমে গেছে। একটা বাস, টোটাল একটা বাস ভাড়া করে, সেই বাসের মধ্যে করে তারা জেলায় জেলায়, তারা তাদের কলকাতা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তারা ঘুরে ঘুরে এটা ক্যাম্পেইন করেছে, প্রমোশন করেছে। ভাই এরকম একটা ডিফারেন্ট টাইপ অফ প্রমোশন আমাদের দেশেও দরকার। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু উৎসব মুখর মানুষ। মানে বাংলাদেশের মানুষ একটা ইস্যু চায় উৎসব করার জন্য। একটা জোকস বলি, একটা ছেলেকে জিজ্ঞেস করছে তার গার্লফ্রেন্ড যে, বা তার হবু গার্লফ্রেন্ড, যে তুমি কি মদ খাও? বলছে হ্যাঁ। কখন খাও? যখন যখন উৎসব করি তখন তখন খাই। তো উৎসব কখন কখন হয়? তো উৎসব প্রায় সময় উৎসব হয়, যখন যখন আমি উৎসব ফিল করি তখনই উৎসব শুরু হয়ে যায়। মানে সে চাইলেই উৎসব শুরু হয়ে যায়, ওই উৎসব করেই সে মদ খায়। তো ওইটাই বাংলাদেশের মানুষও অকেশনের জন্য রেডি থাকে, বা বাংলাদেশের মানুষ অকেশন রেডি করে অকেশন ইয়ে করে এনজয় করে। তো প্রিন্সের প্রমোশনটাও একটা অকেশন হতে পারে বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষের জন্য। বিশেষ করে সাকিবিয়ানরা তো মুখিয়ে আছে যে প্রিন্সের যে কোনো একটা পাবলিসিটি, যে কোনো একটা প্রমোশন, তারা সেই প্রমোশনটাকে ঈদের আনন্দের মতো করে আনন্দ উদযাপন করবে সেই প্রমোশনটাকে নিয়ে। আফসোস টিম এত দ্রুত শুটিং শেষও করতে পারবে না, প্রমোশনটাও তারা ঠিকঠাক মতো করতে পারবে না। কিন্তু তা বলে শাকিব খানের যে হাইপ, প্রিন্সের যে হাইপ, প্রিন্সের যে ডিমান্ড, সেটা কিন্তু মার্কেটে মানে শুরু হয়ে গেছে। অন্য কোনো সিনেমার অ্যাডভান্স বুকিং কিন্তু এখনো হয় নাই, একমাত্র প্রিন্স সিনেমার অ্যাডভান্স বুকিং দিতে হচ্ছে। আর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে মেহজাবিন নাকি 14টা মদের বোতল নিয়ে এয়ারপোর্টে ধরা খেয়েছে এবং তাকে ছাড়াতে সুপারিশ করেছেন নুসরাত ইমরোজ তিশা ও তার হাজবেন্ড মুস্তাফা সরোয়ার ফারুকী। মুস্তাফা সরোয়ার ফারুকী কয়েকদিন আগেও উপদেষ্টা ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের। সো তার একটা যোগাযোগ হয়েছে এয়ারপোর্টে, সে তার সেই পাওয়ারটা সেখানে অ্যাপ্লাই করেছে এবং মেহজাবিন 14টা বোতল মদ সহ ধরা খাওয়ার পরেও সে সেখান থেকে একেবারে মানে একেবারে কি বলে কোনো বাধা ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই সে সেখান থেকে চলে আসতে পেরেছে। নর্মালি এরকম যদি হয়, কারো ব্যাগে যদি 14 বোতল মদ পাওয়া যায়, তার বিরুদ্ধে মামলা হয়ে যায় এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয় মাদক চোরাচালান বা মাদক কারবারের ইস্যুতে। কিন্তু মেহজাবিন এবং তার সঙ্গে থাকা তার স্বামী ও তার বন্ধু আরেকজন ডিরেক্টর শঙ্খ দাস গুপ্ত, তাদেরকে কিন্তু কিছুই করা হয় না, বরঞ্চ ছোট্ট একটা মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মেহজাবিনের মুচলেখা নেওয়া হয় নাই। তো এখন ঘটনা হচ্ছে যে ভাই, ব্যাংককে তো গেছেছি এগুলো করার জন্য, ব্যাংককে এগুলো গেছেছি এগুলো করার জন্য, আবার এগুলো নিয়ে বাংলাদেশে আসার দরকার কি? বাংলাদেশে সবাই এমপি হওয়ার পরে মাদকের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছে, তার উপরে এই জিনিস আবার বাংলাদেশে ঢুকানোর কি দরকার? ঢুকাবি যখন ঢুকাবি, তো একই ব্যাগে সব বোতল কেন দেওয়ার কি দরকার? ব্যাগগুলো ভাগ করে নিলে, বোতলগুলো ভাগ করে আলাদা আলাদা ব্যাগে নিলে তো চারটা চারটা করে হইলে তো সেটা মানুষের চোখে পড়তো না, তাই না? তো একই ব্যাগের মধ্যে ওই যে একটা কনফিডেন্স যে আমাদের বস তো মুস্তাফা সরোয়ার ফারুকী, কোনো ঝামেলা হলে তো বস আছেই, সো বস তাদেরকে সেভ করে দিছে। এবং এই বিষয়টা আবার বসের ওয়াইফ কোনো একটা আড্ডায় এটা আবার গর্বিত ভাবে সে এটা আবার বলছেও যে এরকম একটা সিচুয়েশনে তাকে মেহজাবিনের পক্ষ থেকে একটা ফোন আসছিল তাদের কাছে, তারা সেটা মিউচুয়াল করে তাদেরকে সেভ করায় নিয়ে আসছে। একটা ক্রেডিট হয় না আড্ডায় বসে যখন আলাপ হয়, আবার সেই আলাপটা কোনো এক সাংবাদিক শুনে ফেলেছে বা কোনো এক সাংবাদিকের কাছ পর্যন্ত গেছে, সেটি আবার পত্রিকায়ও চলে আসছে। দেখো দেখি কাণ্ড। এখন এই মেহজাবিন আর তানজিম নুসরাত ইমরোজ তিশার সঙ্গে কি একটা ঝামেলা হবে না? যে এত সেন্সিটিভ একটা ইস্যু এইভাবে আড্ডায় আলাপ করার কি দরকার ছিল? আর আলাপ করবাই যখন, দেখে শুনে আলাপ করবো না আড্ডায় কে আছে কে নাই। তো যাই হোক, চোরে চোরে মাস তুতো ভাই, একটা কথা আছে বাংলায়, মেহজাবিন যা তা নুসরাত ইমরোজ তিশাও তা, নুসরাত ইমরোজ তিশা যা মেহজাবিনও তা। তবে মেহজাবিন এখনো শাকিব খানের সঙ্গে
সিনেমায় অভিনয় করে নাই। নুসরাত ইমরোজ তিশা শাহরুখ খানের সঙ্গে সিনেমায় অভিনয় করেছে। তবে রকস্টার যে সিনেমাটা, সেই সিনেমায় যদি মেহজাবিনকে নেওয়া হয় সাবিলা নূরের পরিবর্তে, তাহলে কেমন হবে একটু কমেন্ট করে জানাবেন।